আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুল ইসলাম সোহান। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস তথা বুটেক্সের 50তম ব্যাচের এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমি আজকে এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে লিনিয়ার অ্যালজেব্রা নামক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার একটি প্রারম্ভিক আলোচনা শুরু করতে যাচ্ছি। তো লিনিয়ার অ্যালজেব্রা আসলে এই জিনিসটা কি, বা এটা আসলে কি মূলত? এটা আসলে মূলত গণিতের একটি অংশ বা গণিতের একটি শাখা, যেখানে মূলত ভেক্টর, ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের প্রপার্টি এবং লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এবং কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কিভাবে সমাধান করতে হয় এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হয়। তো আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন কি, বা এই লিনিয়ার ইকুয়েশনটা মূলত আসলে কি? লিনিয়ার ইকুয়েশন এই লিনিয়ার ইকুয়েশন মূলত এটা এক ধরনের ইকুয়েশন যেখানে এক বা একাধিক ধরনের চলক থাকবে। তবে শর্তটা হচ্ছে এরকম যে চলকগুলো সর্বোচ্চ ঘাত 1 হবে এবং ঘাত কখনোই ভগ্নাংশ হতে পারবে না, এবং এই চলকগুলো কখনোই গুণ আকারে থাকতে পারবে না। অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন হচ্ছে এমন এক ধরনের ইকুয়েশন যেখানে চলক এক বা একাধিক ধরনের চলক থাকবে, চলকগুলো সর্বোচ্চ ঘাত হবে 1, চলকগুলো গুণ আকারে থাকবে না এবং চলকগুলোর ঘাত কখনো ভগ্নাংশ হবে না। অর্থাৎ এরকম একটা ইকুয়েশন যদি আমরা লিখি ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু হচ্ছে d, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা চলক আছে x, y এবং z, অর্থাৎ একের অধিক চলক আছে এবং এই চলকগুলোর একে অপরের সাথে কেউ গুণ আকারে নেই। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি এই দুইটা চলক x এবং y যদি দুইটা চলক হয়, এখানে এই চলকগুলো গুণ আকারে থাকা যাবে না লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই চলকগুলো কখনো কোথাও গুণ আকারে নাই এবং এই চলকগুলো সর্বোচ্চ ঘাত আমরা বলছিলাম 1, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা চলকের সর্বোচ্চ ঘাত 1 করে আছে এবং ঘাত ভগ্নাংশ নাই। সুতরাং এই ইকুয়েশনটাকে আমরা একটা বলবো লিনিয়ার ইকুয়েশন, কারণ লিনিয়ার ইকুয়েশন হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই সকল শর্তকে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে আর কি। তো এটা হচ্ছে মূলত আমাদের লিনিয়ার ইকুয়েশন। তো আমি যদি বলতে চাই যে লিনিয়ার ইকুয়েশনের শর্তগুলো কি কি, শর্তগুলো হচ্ছে এরকম যে চলকের সর্বোচ্চ ঘাত হবে 1 এবং ঘাত ভগ্নাংশ হবে না। আর দ্বিতীয়ত যে শর্তটা আমরা বলতে পারি সেটা হচ্ছে চলকগুলো পরস্পরের সাথে গুণ আকারে থাকবে না। যেহেতু এই শর্তগুলা এই ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই করতেছে, তাই আমরা এই ইকুয়েশনটাকে বলতেছি একটা লিনিয়ার ইকুয়েশন। তো এই লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে এখানে আমি আবারও বলছি লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এক বা একাধিক চলক থাকবে, সেই চলকগুলোর সর্বোচ্চ ঘাত হবে 1, এই ভগ্নাংশ হওয়া যাবে না ঘাত কখনোই, এবং চলকগুলো পরস্পরের সাথে কখনো গুণ আকারে থাকবে না। এবং এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি সেটা আমরা এখন জানতে চাই। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমি মূলত এখানে তিনটা সমীকরণ লিখেছি। এই সমীকরণগুলো তিনটাই কিন্তু প্রত্যেকটা একটা লিনিয়ার ইকুয়েশন, কারণ প্রতিটা সমীকরণই লিনিয়ার ইকুয়েশন হওয়ার জন্য যে শর্তগুলো থাকা দরকার প্রতিটা সমীকরণে সেই শর্তগুলোকে স্যাটিসফাই করতেছে। তাই আমি বলতে পারি যে এই তিনটা সমীকরণই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এরকম
যদি একের অধিক লিনিয়ার ইকুয়েশন একসাথে থাকে তখন সেই লিনিয়ার ইকুয়েশন গুলোকে আমরা একত্রে বলতে পারি যে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ এক বা একাধিক মানে একের অধিক লিনিয়ার ইকুয়েশন যখন একের সাথে থাকবে, আমি আবারও বলছি একের অধিক লিনিয়ার ইকুয়েশন যখন একসাথে থাকবে তখন সেই ব্যবস্থাটাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এই চ্যাপ্টারের মূলত আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সমাধান কিভাবে করতে হয়। অর্থাৎ আমাদেরকে এরকম একের অধিক লিনিয়ার ইকুয়েশন দেওয়া হবে, আমাদেরকে সেই লিনিয়ার ইকুয়েশনের সমাধান করতে হবে, বা এরকম একটা ব্যবস্থা দেওয়া থাকবে, সেই ব্যবস্থার আমাকে সমাধান করতে হবে। কোনো একটা ব্যবস্থার সমাধান বলতে বা এই সিস্টেমের সমাধান বলতে আমরা কি বুঝি? আমরা কোনো একটা ব্যবস্থায় সমাধান বলতে বুঝি যে এই অজানা রাশিগুলোর মান বা অজানা চলকগুলোর মান বের করা। অর্থাৎ এই সিস্টেমটার সলিউশন বলতে আমরা বোঝাচ্ছি এখানে এক্স ওয়াই এবং জেড এর মান বের করা। এবং এখানে এক্স ওয়াই জেড এর কোন মানগুলো আমরা বের করব? এক্স ওয়াই জেড এর আমরা এমন কিছু মান বের করব যে মানের দ্বারা প্রতিটা সমীকরণ স্যাটিসফাইড হবে, অর্থাৎ প্রতিটা সমীকরণে সিদ্ধ হবে আর কি। সহজ ভাষা হচ্ছে আমাদেরকে এখানে এক্স ওয়াই এবং জেড এর এমন কিছু মান বের করতে হবে যে মানগুলোর দ্বারা প্রতিটা সমীকরণে সিদ্ধ হবে আর কি। আচ্ছা, তো এই যে কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করার যে পদ্ধতিগুলো আছে, এই সলভিং মেথডের কথা যদি আমরা বলি, এই সলভিং মেথড অনেক ধরনের সলভিং মেথড আছে। তার মধ্যে আমরা এক নাম্বার যে মেথডটার কথা বলতে পারি সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন মেথড। এটাকে বাংলায় বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। এবং দুই নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি বা ম্যাট্রিক্স মেথড। তিন নম্বরটাকে আমরা বলতে পারি ইলিমিনেশন মেথড। অর্থাৎ এরকম কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে এই সমাধান করার পদ্ধতিগুলো হচ্ছে এটা সাবস্টিটিউশন মেথড আছে, ম্যাট্রিক্স মেথড আছে এবং ইলিমিনেশন মেথড আছে। তার মধ্যে এই সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন মেথড এটা আমাদের অনেক পরিচিত মেথড। আমরা অনেক ছোটকাল থেকেই এই পদ্ধতিতে বিভিন্ন সমীকরণের সমাধান করে আসছে। তো এই অধ্যায়ে মূলত আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় হবে বা মূল টার্গেট হবে এই দুইটা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা বা এই দুইটা পদ্ধতি সম্পর্কে খুব ভালোভাবে জানা। অর্থাৎ ম্যাট্রিক্স পদ্ধতি এবং ইলিমিনেশন পদ্ধতিতে কিভাবে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় আমরা এই অধ্যায়ে মূলত সেই জিনিসটা জানবো আর কি। তো এই দুইটা পদ্ধতির কথা যদি আমরা বলি, এই দুইটা পদ্ধতির দ্বারা আমরা যদি ম্যাথ কেন করবো আসলে এই সিস্টেম সাবস্টিটিউশন পদ্ধতিতেই তো আমরা সমাধান করতে পারি, কিন্তু তারপরে আমাকে কেন এই যে ম্যাট্রিক্স মেথড বা ইলিমিনেশন মেথড এই মেথডগুলো সম্পর্কে কেন আমাকে জানতে হচ্ছে? অর্থাৎ এই আমি এখানে যে সিস্টেমটা দিয়েছি এই সিস্টেমে শুধুমাত্র তিনটা লিনিয়ার ইকুয়েশন আছে। সহজে কিন্তু আমরা এই সাবস্টিটিউশন মেথডের দ্বারা এই সিস্টেমটাকে সমাধান করতে পারি। কিন্তু কোন একটা সিস্টেম আমাকে এমন দেওয়া হলো যে সেই সিস্টেমের মধ্যে 10টা সমীকরণ আছে, 20টা লিনিয়ার ইকুয়েশন আছে বা আরো বেশি লিনিয়ার ইকুয়েশন আছে, তাহলে এই ধরনের যখন অনেক বড় মানে কোন একটা সিস্টেমে যদি লিনিয়ার ইকুয়েশনের সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে সেখানে কিন্তু সাবস্টিটিউশন মেথডের দ্বারা আমাদেরকে এই সিস্টেমটা সমাধান করা অনেক জটিল বা কষ্টকর হয়ে যায়। তো সেই জটিল বিষয়গুলোকে সহজ করার জন্য মূলত আমাদের এই ম্যাট্রিক্স মেথড এবং ইলিমিনেশন মেথডের প্রয়োজন হয়। এবং এই দুইটা মেথডের ক্ষেত্রেই আমাদের মূলত ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে ম্যাথগুলোকে সলভ করতে হয়। তো আসলে এই যে ম্যাট্রিক্স মেথড এবং ইলিমিনেশন মেথডের দ্বারা কিভাবে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করা হয় আমরা এই অধ্যায়ের মধ্যে সেই বিষয়গুলো জানবো। তার আগে আমরা মূলত এখন যে বিষয়টা নিয়ে জানবো সে হচ্ছে যে ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডটা কি বা এর দ্বারা কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করা হয় আমরা সেই বিষয়টাই আলোচনা করার চেষ্টা করবো আর কি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স মেথড। অর্থাৎ এই ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে কিভাবে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করা যায় আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এখানে আমি একটা আগে থেকেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে লিখে রেখেছি। অর্থাৎ এখানে 3টে ইকুয়েশন আছে এই সিস্টেমের মধ্যে। এখন ম্যাট্রিক্স মেথডের মধ্যে বলা হচ্ছে বা এই ম্যাট্রিক্স মেথডের যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই যে আমার যে ইকুয়েশন 3টা আছে এই ইকুয়েশন 3টা এক্স এর সহগগুলা যেমন a1 a2 a3, y এর সহগ b1 b2 b3 এবং z এর যে সহগ রয়েছে c1 c2 c3, এই সহগগুলোকে নিয়ে যদি একটা ম্যাট্রিক্স বানা হয় সেই ম্যাট্রিক্সটা যদি এরকম হয় যে
A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 অর্থাৎ এই যে ইকুয়েশন তিনটা আছে, এই ইকুয়েশন তিনটার আমি যদি এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির কথা বলি, এই সারিটা তৈরি করা হয়েছে মূলত প্রথম ইকুয়েশনের এক্স ওয়াই জেড এর সহগের দ্বারা। অর্থাৎ এখানে A1 হচ্ছে এক্স এর সহগ, B1 হচ্ছে ওয়াই এর সহগ এবং C1 হচ্ছে জেড এর সহগ। একইভাবে এই দ্বিতীয় রোটা তৈরি করা হয়েছে 2 নম্বর ইকুয়েশন থেকে এবং তৃতীয় রোটা তৈরি করা হয়েছে 3 নম্বর ইকুয়েশন থেকে। এই যে আমরা যে একটা ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এখানে যে চলক রয়েছে এক্স ওয়াই এবং জেড, এই চলক তিনটা দ্বারা গুণ করি, অর্থাৎ আমি আবারও বলছি এখানে এই যে এই ইকুয়েশন তিনটাতে যে চলক সহগগুলো রয়েছে চলকের, সেই সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে যদি আমরা চলক তিনটার দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্সের দ্বারা, অর্থাৎ এই যে চলক তিনটার দ্বারা গঠিত যে কলাম ম্যাট্রিক্স, সেই কলাম ম্যাট্রিক্সের দ্বারা যদি গুণ করি, তাহলে ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে বলা হচ্ছে যে এই গুণফলটা হবে D1 D2 D3, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার সমান। অর্থাৎ যেখানে D1 D2 এবং D3 হচ্ছে এই যে ধ্রুবকগুলা। আমি আবারও বলছি যে ম্যাট্রিক্স মেথডে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটার গুণফল হবে এই ম্যাট্রিক্সটা। অর্থাৎ এই যে আমরা একটা ইকুয়েশন পেলাম, ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে মূলত আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে সমাধান করব। কিভাবে এটাকে সমাধান করব আমরা যদি বলি, আমরা এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরে নেই, অর্থাৎ এই যে পুরো ম্যাট্রিক্সটা আছে সেটাকে যদি আমরা এ ধরে নেই এবং এই ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে যদি আমরা ক্যাপিটাল এক্স ধরে নেই এবং এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি আমরা এল ধরে নেই, তাহলে এই পুরাটাকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে এভাবে লিখতে পারি যে এ এক্স ইকুয়াল টু হচ্ছে এল। তো আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এক্স ম্যাট্রিক্সটাকে বের করা, এই ক্যাপিটাল এক্স এই ম্যাট্রিক্সটাকে বের করা। এই ম্যাট্রিক্সটা বের করার অর্থ হচ্ছে কিন্তু এক্স ওয়াই জেড এর মানকে বের করা। তো আমি যেহেতু এই ক্যাপিটাল এক্স এই ম্যাট্রিক্সটাকে বের করতে চাই, তাহলে আমি এই ইকুয়েশনের ডান পক্ষে এই ক্যাপিটাল এক্সটা রাখতে চাচ্ছি, আর একে আমি বাম পাশে মানে এখানে রাখতে চাচ্ছি না, বাম পাশে রাখতে চাচ্ছি না। এজন্য এই এ কে আমি বাম পক্ষ থেকে সরানোর জন্য আমি উভয় পক্ষকে এ ইনভার্স দ্বারা, এ এর ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দিচ্ছি। আচ্ছা, এ ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা কেন গুণ করলাম? আমি যেহেতু এক্স ম্যাট্রিক্সটা বের করতে চাই, তাই ডান পক্ষে শুধু এক্স ম্যাট্রিক্সটাকে রাখতে চাচ্ছি এবং এ ম্যাট্রিক্সটাকে সরানোর জন্য আমি এই ইনভার্স দ্বারা গুণ করলাম। তো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তার বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এ কোনো একটা ম্যাট্রিক্স এ কে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় বা ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে আমরা কি পাই? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই। তো এখানে আমরা ঠিক তাই করেছি যে এই ম্যাট্রিক্স দুটাকে গুণ করে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম এবং এটা সমান সমান আমরা লিখতে পারি এ ইনভার্স এল। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কোন ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয়, কোন ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। আসলে গুণফলটা আগের মতোই থাকে। অর্থাৎ আই কে যদি আমরা এক্স কে যদি আমরা আই দ্বারা গুণ করি তাহলে গুণফলটা এক্সই হবে আর কি। অর্থাৎ আই দ্বারা কাউকে গুণ করলে সে তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না আর কি। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি যে আই এবং এক্স এর গুণফলটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স এল। এই যে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইকুয়েশন থেকেই মূলত আমরা সমীকরণটা সমাধান করতে পারি। তো কিভাবে আসলে এই ইকুয়েশন থেকে আমরা এখানে সমাধান করতে পারি আমরা যদি একটু দেখি, যে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স এল, যেটা আমরা এখানে পেয়েছি সেটা আমরা ওখানে যদি লিখি। আচ্ছা, এক্স মানে কি ছিল? এক্স মানে ছিল আমার এই যে এই ম্যাট্রিক্সটা, যেখানে ছিল এক্স ওয়াই জেড। আচ্ছা, এখানে এ ইনভার্স আমরা দেখতে পাচ্ছি এ এর ইনভার্স ম্যাট্রিক্স আছে, অর্থাৎ আমার এ ম্যাট্রিক্স ছিল এইটা। আচ্ছা, এ ম্যাট্রিক্স এর আমার এই ইকুয়েশনে এ এর ইনভার্স ম্যাট্রিক্স দরকার। আমরা এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার পদ্ধতি কিন্তু জানি। তো আমরা যদি এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাহলে ইনভার্স ম্যাট্রিক্সটা কেমন হবে? সেই ইনভার্স ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি এখানে
যেহেতু আমরা মান জানি না আমরা এইভাবে ধরে নিচ্ছি, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এ ম্যাট্রিক্সের অর্ডার যা হবে এ ইনভার্স ম্যাট্রিক্সের অর্ডার ঠিক তাই হবে। অর্থাৎ এটা যেহেতু আমার এর অর্ডার যেহেতু 3/3, এ ইনভার্স ম্যাট্রিক্সের অর্ডারও কিন্তু 3/3 হবে। আচ্ছা, মানগুলো যদি আমরা জানি না আমরা এইভাবে লিখছি, এই কারণে ড্যাশ ড্যাশ দিয়ে লিখছি। আর এল কি ছিল, এল ম্যাট্রিক্সটা ছিল d1 d2 এবং d3। আচ্ছা, এখন যদি আমরা একটু ঠিক মতো বুঝি বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের অর্ডার, এর অর্ডারটা হচ্ছে 3/3 এবং এর অর্ডারটা হচ্ছে কত, 3/1। এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি, গুণফল যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এ ইনভার্স ম্যাট্রিক্স এবং এল ম্যাট্রিক্সকে যদি আমি গুণ করি, এর ফলে যে গুণফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেই গুণফল ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন হবে। আমি যদি সেই অর্ডারটা জানতে চাই তাহলে সেই অর্ডারটা কেমন হবে। আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স, যেমন একটা 3/3 আর একটা 3/1 ম্যাট্রিক্সকে যদি গুণ করি তাহলে এই গুণফলের অর্ডারটা পাওয়া যায়, কিন্তু এই মাঝের কমন অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যারা পড়ে থাকে আর কি, যারা পড়ে থাকে অবশিষ্ট থাকে, সেইটাই কিন্তু গুণফলের অর্ডার নির্দেশ করে আর কি। অর্থাৎ এই গুণফল ম্যাট্রিক্সের অর্ডার হবে 3/1। অর্থাৎ এই 3/1 এটা কেমন ম্যাট্রিক্স, যেখানে বলা হচ্ছে 3/1 মানে তিনটা সারি থাকবে, কলাম থাকবে একটা, মানে ম্যাট্রিক্সটা হবে এরকম একটা কলাম ম্যাট্রিক্স, এখানে সামথিং 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 কিছু থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, গুণ করার ফলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কিন্তু 3/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে, অর্থাৎ সেটা একটা কলাম ম্যাট্রিক্স হবে, এরকম একটা কলাম ম্যাট্রিক্স হবে। ফলে আমরা বলতে পারি যে এই যে এখানে যে দুইটা ম্যাট্রিক্স ছিল, এ ইনভার্স এবং এল, এর গুণফল করার পর আমরা এখানে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা বলতেছি যে এই ম্যাট্রিক্সটা সমান। এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার অর্থ কি? এই সমান হওয়ার অর্থ হচ্ছে যে অনুরূপ ভুক্তিগুলোও কিন্তু সমান হবে। এই দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি, এর এক্স এখানে আমরা ধরে নিচ্ছি, আছে এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিই যে ম্যাট্রিক্সটা এরকম 2 3 5। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার অর্থ হচ্ছে x এর মান 2, y এর মান 3, z এর মান 5। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে নিঃসন্দেহে বলতে পারি যে x = y = 3 এবং z হচ্ছে কত 5। তার মানে আমাদের উদ্দেশ্য কি ছিল, x y z এর মান বের করা, এবং আমরা দেখো এটা পেয়ে গেছি। তো এভাবেই মূলত ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে আমাদেরকে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সমাধান করতে হয়। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই লাইনটা লেখা, এই লাইনটাই মূলত আমরা ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে লিখে থাকি। এভাবেই মূলত আমাদেরকে ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় আর কি। তো এখন এখানে যে মূল যে বিষয়টা আসতেছে যে এই ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এখানে এসে আমাদেরকে একটা এর ইনভার্স ম্যাট্রিক্স লাগতেছে। তো এখানে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে এই বিষয়টা নিয়ে যদি আমরা ছোট্ট একটু করে বলি। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। তো কোন একটা ম্যাট্রিক্সের যদি আমরা কোন একটা ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজ করতে হয় সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটার আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কেমনে পাওয়া যায়? আমি যদি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি? অর্থাৎ এখানে জাস্ট শুধু রো গুলাকে কলাম বানাই ফেলতে হবে। যেমন এই প্রথম রোকে এখানে প্রথম কলাম বানাই ফেলতে হবে। প্রথম রোয়ে দেখো কি আছে, A1 B1 C1 ছিল, এটাকে আমি জাস্ট কলাম বানাই দেব। আর দ্বিতীয় রোটাকে দ্বিতীয় কলাম বানাই দেব, তৃতীয় রোটাকে তৃতীয় কলাম বানাই দেব। এইটা এ ম্যাট্রিক্স ছিল আমার, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে কিন্তু আমার এইটা। এখন কথা হচ্ছে এই যে আমি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেলাম, আমরা যদি নরমালি এ ইনভার্স ম্যাট্রিক্স এর কথা বলি, এই ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। অর্থাৎ আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স, যেমন যদি আমার কাছে একটা এ ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ করে, এ এর মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে। তো আমাকে মূলত কিন্তু আগে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো এই অ্যাডজয়েন্ট অফ কি, এটা আসলে কি? আসলে
যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা যেটা পেলাম আর কি, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির যদি আমরা সহগুণক বের করি, যেমন A1 এর আমি একটা সহগুণক পাবো, A1 এর সহগুণকটা আমরা বের করার পর A1 এর সহগুণক বের করার পর আমি যদি A1 এর স্থানে A2 এর সহগুণক বের করার পর যদি আমি A2 এর স্থানে A3 এর সহগুণক বের করার পর যদি আমি A3 এর স্থানে, এভাবে প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো যদি আমি বের করি, বের করার পর এদের অবস্থানগুলোতে যদি বসাই দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেইটাই কিন্তু হবে অ্যাডজয়েন্ট অফ A, সেইটাই হবে মূলত আমাদের অ্যাডজয়েন্ট অফ A। এবং সেই অ্যাডজয়েন্ট অফ A কে যদি আমরা A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমাদের কি পাওয়া যাবে, ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে, A এর ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। এই পদ্ধতিতেই মূলত আমাদের ম্যাথগুলো করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার পদ্ধতিটা কিন্তু আমরা জানি, কারণ আমরা এটা নিয়ে আর ডিটেলস বলতে চাই না আর কি, জাস্ট প্রসেসটা আমরা বললাম যে এরকম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির আমাদের কি করতে হবে, সহগুণক বের করতে হবে আর কি। তো আচ্ছা, এখানে আমরা যদি যে কোনো একটা উপাদানের সহগুণক বের করার পদ্ধতিটা দেখি। আচ্ছা, সহগুণক বের করার জন্য আমাদেরকে আসলে প্লাস মাইনাসের যে বিষয়টা চিহ্ন নির্ধারণ করতে হয়, সেজন্য আমরা লিখতে পারি যেভাবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এরকম হবে। অর্থাৎ আমি যদি A1 এর A1 এই ভুক্তিটার সহগুণক বের করতে চাই, তাহলে সেটা হবে এরকম যে সহগুণকটা হবে এই A1 এর উপরে আমি কি দিয়েছি, প্লাস চিহ্ন দিয়েছি, তার মানে এটা হবে প্লাস ডিটারমিনেন্ট অফ এই A1 যে সারিতে এবং যে কলামে রয়েছে এইটাকে বাদ দিলে বাদ বাকি যে অংশটা পড়ে থাকে তার ডিটারমিনেন্ট B2 B3 C2 C3, এই যে ডিটারমিনেন্টের মানটাই কিন্তু আমার A1 এর সহগুণকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, A1 এর সহগুণক আবার একইভাবে যদি আমি A2 এর সহগুণক বের করতে চাই, তো A2 এর উপরে চিহ্নটা হচ্ছে মাইনাস, তাই আমরা একটা মাইনাস দিব, ডিটারমিনেন্ট অফ আমরা কি লিখবো, অর্থাৎ এই A2 যে সারিতে আছে, যে কলামে আছে বাদ দিব, বাদ বাকি পড়ে আছে B1 B3 C1 C3, এই ডিটারমিনেন্ট মানটা হবে A2 এর সহগুণক। এভাবে মূলত আমাদেরকে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। বের করার পর A1 এর স্থানে A1 এর সহগুণকের মান, A2 এর স্থানে A2 এর সহগুণকের মান বসাই দিলাম, যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই মূলত আমার হবে অ্যাডজয়েন্ট অফ A। এভাবে অ্যাডজয়েন্ট অফ A বের করার মাধ্যমে আমরা যদি ডিটারমিনেন্ট অফ A দ্বারা ভাগ করি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে, তাহলে আমরা A এর ইনভার্স ম্যাট্রিক্স পাবো। এভাবে মূলত আমাদেরকে ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সমাধান করতে হবে। আশা করি যে এই পুরো বিষয়টা আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।